আমরা সবাই জানি যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি রবিবারের মধ্যেই একটি সাইক্লোনে বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তার নাম হচ্ছে রোমাল। সেই সাইক্লোনটির এখন আমাদের এই আরব সাগর কিংবা বঙ্গোপসাগর এই অঞ্চলে যে যতগুলো যে ঘূর্ণিঝড় তৈরি হয় বিভিন্ন সময়ে, সেই যে ঝড় যে সমস্ত দেশগুলোকে প্রভাবিত করতে পারে, সেই সমস্ত দেশগুলো মিলে একটা নামকরণ দেয়। একটা টেবিল আছে, সেই টেবিল থেকে পরপর পরপর নাম হয়ে যায়। সে আমার এই আজকের কথাটা কিভাবে নামকরণ হলো সে নিয়ে নয়, আমি বলবো ঘূর্ণিঝড়টা কিভাবে তৈরি হয়। যে যখন কোনো একটা সমুদ্রে, বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলে সমুদ্রে যখন তাপমাত্রা যখন খুব বৃদ্ধি পেতে থাকে আর কি, এবং অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে তখন এই সমুদ্রের মধ্যে সমুদ্রের জলে তাপমাত্রা বেড়ে যায়, এবং তার ফলে কি হয়, সমুদ্রের মধ্যে নিম্নচাপ এলাকা তৈরি হয়। আর ওই নিম্নচাপ এলাকাটাকে ঘিরে একটা বায়ু প্রবাহ তৈরি হয়। এখন এই বায়ু প্রবাহ তার যত স্পিড বাড়বে, তার যত গতিবেগ বাড়বে, তত সেই নিম্নচাপটি আরো শক্তিশালী হতে হয়। তো এখন একটা এই আবহাওয়া বিজ্ঞানের একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে যে কখন সেটাকে ঘূর্ণিঝড় বলা হবে, কখন সেটাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হবে, কখন সেটাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হবে, কখন তাকে সুপার সাইক্লোন বলা হবে। তো আমরা সুপার সাইক্লোন একটা দেখেছি অন্তত আমাদের এই কর্মজীবনের মধ্যে 1999 সালে ঠিক পুজোর পর অক্টোবর মাসে এই উড়িষ্যাতে মানে হানা দিয়েছিল একটা সুপার সাইক্লোন। তো সুপার সাইক্লোন বা অন্য সাধারণ সাইক্লোন, প্রবল সাইক্লোন, তার মধ্যে কিভাবে ভাগ করা যায়। তো আবহাওয়া বিজ্ঞানীরা, সারা বিশ্বের আবহাওয়া বিজ্ঞানীরা এর একটা নমিনিক্লেচার তৈরি করেছেন, যে নিয়ম তৈরি করেছেন যে তার ভিত্তিতে কোন ঝড়টাকে আমরা কি ধরনের, মানে তার ডিগ্রি হিসেবে কি ধরনের তাকে আমরা নাম দেব। প্রথমে বলি নিম্নচাপ। নিম্নচাপ বললাম যে যখন তাপমাত্রার মানে হেরফেরে একটা নিম্নচাপ এলাকা তৈরি হয়, তাকে গিয়ে বাতাসটা ঘুরতে থাকে। অনেক সময় কি হয় যে বাতাসটার বেশি বাতাস পায় না, তার ফলে কি বাতাসের অভিমুখটা অন্যদিকে থাকে, তার ফলে যে নিম্নচাপটা শক্তিশালী হতে পারে না। তারপরে যত বাতাস এই নিম্নচাপটার কেন্দ্রে ঢুকবে, তত সেই নিম্নচাপটার পরিধি বৃদ্ধি পাবে এবং তার কেন্দ্রে বাতাসের গতিবেগটা বাড়বে। একটা নিয়ম আছে যাকে বলে যে যদি এই যে নিম্নচাপের যে কেন্দ্র, তার যে কেন্দ্রে যে বায়ু প্রবাহের যে গতিবেগ, সেটা যদি 62 থেকে 87 কিলোমিটারের মধ্যে হয় ঘন্টায়, তখন তাকে বলে ঘূর্ণিঝড়। এই বাতাসের গতিবেগটা যদি বেড়ে ঘন্টায় 89 কিলোমিটার থেকে 117 কিলোমিটার পর্যন্ত হয়, তাকে বলে প্রবল ঘূর্ণিঝড়। আর 118 থেকে 219 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি ওই কেন্দ্রে যদি ঝড়ের যে বায়ু প্রবাহের যে গতিবেগ সেটা থাকলে, তাকে বলে অতি প্রবল ঘূর্ণিঝড়। আর যদি সেটা ঘন্টায় 220 কিলোমিটারের বেশি হয়ে যায় ওই কেন্দ্রের যে বাতাসের যে গতিবেগ, তখন তাকে বলে সুপার সাইক্লোন। আমরা সুপার সাইক্লোন একটাই আমাদের এই কর্মজীবনে দেখেছি 1999 সালে, আগেই বলেছি। আর অতি প্রবল ঘূর্ণিঝড় কিন্তু অনেক আমরা দেখেছি। যেমন একটা অতি প্রবল ঘূর্ণিঝড় ছিল যেটা 2008 সালে বাংলাদেশে হানা দিয়েছিল সিডার। আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা অতি প্রবল ঘূর্ণিঝড় হানা দিয়েছিল 2009 সালে, তার নাম হচ্ছে আয়লা। তারপরে ধাপে ধাপে এসছে ফেনী, এবং আমরা যেটা 2020 সালে আমাদের করোনার যখন লকডাউন চলছে, সেই সময় একটা প্রবল ঘূর্ণিঝড়, একটা অতি প্রবল ঘূর্ণিঝড় এসেছিল, তার নাম হচ্ছে আমফান। তো আমরা মোটামুটি এই এখন পরিচিত যে কোনটা প্রবল কোনটা অতি প্রবল, এত বেশি এই আবহাওয়া খবর এখন প্রচারিত হয়। কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা, যে তার যে একটা কেন্দ্রবিন্দু আছে, তাকে গিয়ে যে বায়ু প্রবাহটা ঘুরে বেড়ায়, তার পরিধি যত বেশি হয় এবং তার ঘূর্ণনটা যত বেশি হয়, তত কিন্তু সেই ঘূর্ণিঝড়টা কিন্তু তত বেশি শক্তিশালী হয়। আমরা বলি যে ঘূর্ণিঝড়টা কখন স্থলভূমিতে আঘাত করবে। ব্যাপারটা হচ্ছে ঘূর্ণিঝড়টা সমুদ্রের মধ্যে, তার তো প্রচুর পরিমাণে বাতাস তার মধ্যে আছে, জলীয় বাষ্প তার মধ্যে আছে, তার ফলে এই বাতাসটা ভারী হয়ে যায়। ভারী হয়ে কি করে, সে মাঝ সমুদ্র থেকে আস্তে 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 সে ল্যান্ডের দিকে, আমাদের স্থলভূমির দিকে আসতে থাকে।
এইটা কতটা তার ভিতরে বাতাস আছে, কতটা জলীয় বাষ্প আছে, সে কতটা পথ যেতে পারবে, কোন দিকে যেতে পারবে, সেটা কিন্তু ওই বাতাসের গতি থেকে কিন্তু এখন অনেক আগে থেকেই আমাদের আবহাওয়া বিজ্ঞানীরা কিন্তু বলতে পারে। সেই জন্য বলে দেয় অনেকদিন আগে থেকেই যে এই ঘূর্ণিঝড়টা এত বেগে এখান দিয়ে কিন্তু মানে এই আমাদের স্থলভূমিতে ঢুকবে। একটা হচ্ছে যে কেন্দ্রটা নিয়ে, ওটা হচ্ছে মূল ঘূর্ণিঝড়, আর তার লেজটার কিন্তু আমরা মূল ঘূর্ণিঝড়টাকে নিয়ে আমরা ভাবি, কিন্তু আমরা লেজের অংশটা কিন্তু আমরা ভাবি না। আমরা 2009 সালে জানি আয়লার ঝড়, সেটা হচ্ছে 25শে মে নাগাদ হয়েছিল, এবং তার মূল ঝড়টা বাংলাদেশে গিয়ে আঘাত করলেও শুধু তার লেজের ঝাপটাতেই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপকূল অঞ্চলে কিন্তু থরহরি কম্প পড়ে গেছিল। আমাদের কলকাতাতে আমরা যারা সেদিন ছিলাম, ওর মধ্যে যে যারা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিল, অনেকের হেলমেট উড়ে গিয়ে জলে পড়ে গেছে, মানে জাস্ট এর মতো, মানে বাঁশের খুঁটির মতো রাস্তায় প্রচুর গাছ পড়েছে, ল্যাম্পপোস্ট পড়েছে। এটা কিন্তু মূল ঘূর্ণিঝড়টা করেনি, করেছে কিন্তু ঘূর্ণিঝড়ের লেজটা। সুতরাং ঘূর্ণিঝড়ের লেজের যে ডিরেকশনটা, সেটা কোন দিকে থাকবে সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। মূল ঝড়টা চলে গেল একদিকে আর লেজটা পড়লো অন্যদিকে। লেজের ঝাপটাতে তার কিন্তু গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। সুতরাং একটা ঘূর্ণিঝড় নিয়ে আজ বলে গেলাম যে আমি ঘূর্ণিঝড়টা বাংলাদেশের দিকে ঢুকে যাবে, তাতে কিন্তু আমাদের নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমাদের ভাবনা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের লেজ পর্যন্ত কিন্তু শক্তি আছে। আমরা জানি যে বিভিন্ন প্রাণী আছে, তারা লেজের ঝাপটাতেই কোনো পশু পাখি কিংবা মানুষকে মেরে ফেলতে পারে। আমাদের ঘূর্ণিঝড়ের এই লেজটা কিন্তু খুব মারাত্মক। আমরা লেজটাকে নিয়ে ভাবি না, আমরা মূল ঘূর্ণিঝড়টাকে নিয়ে ভাবি। সুতরাং ঘূর্ণিঝড় এটা হবেই। এটা আমাদের যেরকম একটা বহুদিন থেকে এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে, এই সমুদ্রের, সেখানে কিন্তু ঘূর্ণিঝড় হয়ে থাকে। কিন্তু এখন আপনারা জানবেন বিশ্ব উষ্ণায়ন হয়েছে, তার ফলে সমুদ্রের তাপমাত্রা এমনিতেই বেড়ে আছে। নভেম্বর মাস থেকে কোনো বৃষ্টি হয়নি, শীতকালটা সেরকম জমেনি, তার ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়েই চলেছে। সুতরাং যারা এই আবহাওয়া নিয়ে, সাইক্লোন নিয়ে কাজ করেন, তারা আগে থেকেই বলেছিলেন যে এখন কিন্তু ঘন ঘন এই প্রবল ঘূর্ণিঝড় কিংবা অতি প্রবল ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা কিন্তু বাড়বেই। আর প্রচুর আমরা এরকম একটা সমুদ্রের মধ্যে নিম্নচাপ কিন্তু প্রচুর তৈরি হয়, কিন্তু তার মধ্যে এই যে নিম্নচাপগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে অন্তত 90% সেটা কিন্তু আর অতি গভীর নিম্নচাপ অব্দি পৌঁছায় না। সমুদ্রের মধ্যে কি হয়, সেটা বিলীন হয়ে যায়, কারণ সে তারকে যে সাপোর্ট করার তার মতো সে বায়ু প্রবাহটা পায় না। সুতরাং আমরা জানি যে একটা সংসারে যদি অশান্তি থাকে, কেউ একজন থাকে, সে যদি এরকম, আমাদের যেমন রামায়ণে পড়েছিলাম, কৈকেয়ীকে মন্ত্রণা দিয়েছিল, মন্ত্রণা যে মন্থরা, সেরকম ওই বাতাসগুলো, যে অনুকূল যে বাতাস, সেটা হচ্ছে মন্থরার মতো কাজ করে। সেই অনুকূল বাতাস যত তার মধ্যে এসে ঢুকবে কেন্দ্রে, তত সেই বাতাসটা ঘুরবে, তার পরিধি বাড়বে এবং তার বায়ু প্রবাহ বাড়বে। সুতরাং আমরা সাইক্লোন এটা হবেই, আসবেই, আমাদের সেই মতো কিন্তু আমাদের প্রতিরোধ নিয়ে আমাদের সাবধান হয়ে আমাদের থাকতে হবে। কারণ আমাদের এখন যে অবস্থা, আমরা এরকম কিন্তু প্রচুর প্রবল, অতি প্রবল এবং সুপার সাইক্লোন পর্যন্ত পাবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।